আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বাট ইংলিশ ফার্স্ট পেপার যে অ্যানসারিং কোয়েশ্চেন টপিকটা আছে সেই টপিকটা নিয়ে অনেক চিন্তিত আছো। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকের মেসেজ পেয়েছি যে ভাইয়া আনসারিং কোয়েশ্চেনের আমাদের ক্লাস চাই। হ্যাঁ, তোমাদের জন্য এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, কারণ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কের মধ্যে 15 মার্কস ডিপেন্ড করছে এই টপিকটার উপরে। তোমরা জানো তোমাদের 1 নাম্বার কোয়েশ্চেন থেকে দুইটা ফরম্যাটে কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে এ দিয়ে আসে এমসিকিউতে তোমাদের 5 মার্কস, বাট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বি যখন লিখতে যাও তখন দেখো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3, মানে হচ্ছে 3 5 15 মার্কস থাকে তোমাদের এই আনসারিং কোয়েশ্চেনে। বাট এই টপিকটাই তোমরা সবচেয়ে বেশি হেয়ালিপনায় রাখো, তোমরা অনেক কম প্রিপারেশন নাও। আজকের এই ক্লাসটি যারা করবে, আমার বিশ্বাস তোমরা আনসারিং কোয়েশ্চেনের যে ভয়টা তোমাদের মধ্যে লুকিয়ে রেখেছিলে সেই ভয়টা লুকিয়েও থাকবে না, একেবারে চিরতরে ব্যানিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি কথা না বাড়িয়ে চলে যেতে চাই, সবাই মনোযোগ দিবে এবং খাতা কলম নিয়ে বসবে। সবাই খাতা কলম নিয়ে বসো, কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না, কারণ তোমার এই 15 মার্কস তোমার A+ এবং ভালো রেজাল্ট করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো খাতা কলম সবাই রেডি করে নাও, আমরা চলে যাচ্ছি মেইন আলোচনায়। আচ্ছা, প্রথমেই তোমাদের দুইটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কোয়েশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী আনসারটি এক বা ততোধিক বাক্যে লিখতে হবে। স্বাভাবিকভাবে যদি কোনো কোয়েশ্চেনের উত্তর তুমি এক অক্ষরে অথবা তুমি 2-3টা শব্দে শেষ করো, কোনো সেন্টেন্স না লিখো, তাহলে কিন্তু তোমার উত্তর গ্রহণযোগ্য হবে না। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে টেক্সট থেকে সরাসরি কপি করা যাবে না, শুধুমাত্র তথ্যগুলো নেওয়া যাবে। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে তুমি টেক্সট থেকে, মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তুমি হুবহু কোনো লাইন তুলে দিতে পারবে না। অবশ্যই সেখান থেকে তুমি তথ্য নিবা, অবশ্যই সেখান থেকে তুমি কিছু মানে হুবহু কিছু অংশ নিবা, বাট পুরোপুরি লিখে দিয়ে আসা যাবে না। বুঝাতে পেরেছি? আসো, এখন কথা হচ্ছে আমাদের এই যে আনসারিং কোয়েশ্চেন করতে গিয়ে যে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাই, সেখানে আসলে দেখতে হবে কয়টা টাইপ থেকে প্রশ্ন আসে। দেখো, প্রথমেই তোমরা খেয়াল করলে দেখবে ডব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন আসে, এক্সপ্লেনেশন টাইপের কোয়েশ্চেন আসে, অ্যানাদার টাইপের কোয়েশ্চেন আসে। দ্যাট মিন 4টা টাইপের প্রশ্ন হয়ে থাকে তোমাদের এই ফরম্যাটে। এখন কথা হচ্ছে আমরা আসলে দেখব যে কিভাবে সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করি। যেমন ধরো ডব্লিউএস কোয়েশ্চেন, অ্যানাদার টাইপ কোয়েশ্চেন এবং এক্সপ্লেনেশন টাইপ, এগুলো যখন উত্তর লিখবা এগুলো অবশ্যই ব্যাখ্যা করে উত্তর লিখতে হয়। আর যেই কোয়েশ্চেনটা আমরা ইয়েস নো দিয়ে উত্তর দেই সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যেগুলো আসে। এইখানে আসলে তোমাকে জিজ্ঞেস করা হয় যে আসলে তুমি কি এটার সাথে কোনোভাবে অ্যাগ্রি কিনা। যদি অ্যাগ্রি হও ইয়েস লিখো, আর ইয়েস লিখলে কেন অ্যাগ্রি সেটা তুমি লিখে দাও। আর তুমি যদি অ্যাগ্রি না হও বা সম্মত না হও, তাহলে হচ্ছে তুমি কি করবা, নো দিয়ে কেন তুমি সম্মত না সেটা লিখতে হবে। সো যাই হোক, এগুলো আমরা ভিতরে আরও পড়বো। তোমাদেরকে এখন একটু দেখাবো যে 4টা টাইপের কথা বলে এসেছি, সেই 4টা টাইপের মধ্যে প্রথম যে টাইপটা সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন টাইপ। এই ডব্লিউএস কোয়েশ্চেন টাইপ কী ধরনের প্রশ্ন হিসেবে আসে বা কিভাবে আসে আমরা একটু দেখব। যেমন হোয়াট, এরপরে বি ভার্ব, হোয়াট ইজ, হোয়াট আর, হোয়াট ওয়াজ, এগুলো আসে। ওয়েন বি, ওয়েনের সাথে ইজ, ওয়েনের সাথে আর, ওয়াজ মানে হচ্ছে বি ভার্ব যেগুলো আছে। হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, তারপর হচ্ছে হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, হু। এখানে দেখো এদের সাথে বি ভার্ব দিয়ে আসতে পারে অথবা এদের সাথে ডু ডাজ ডিড দিয়েও আসতে পারে। এটা হচ্ছে ডব্লিউএস টাইপ কোয়েশ্চেন। আর দ্বিতীয়ত খেয়াল করব অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আসে যেগুলো, সেটা হচ্ছে একবারে শুরুতেই, প্রশ্নের শুরুতে আমরা কি ডু ডাজ ডিড দেখব। সো এই টাইপটাও আমরা দেখলে চিনতে পারবো। এরপর হচ্ছে অ্যানাদার টাইপ। এখন অনেকেই হয়তো এতক্ষণে চিন্তা করতেছিল যে ভাই আমরা তো মোটামুটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে এবং ডব্লিউএস ওয়ার্ড দিয়ে অনেক কোয়েশ্চেন দেখেছি, এইটা আবার কি অ্যানাদার টাইপটা কি? অ্যানাদার টাইপটা হচ্ছে ওই যে বিষয়টা তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে রাইট অ্যাবাউট অথবা ডেসক্রাইব, ন্যারেট, অ্যানালাইজ, ইলাবোরেট, ফাইন্ড আউট, লুক অ্যাট, ইন হুইচ। এটা হচ্ছে তোমাকে ডেসক্রাইব করতে হবে কোনো একটা বিষয় যেটা প্যাসেজে দেওয়া ছিল, সেটা তুমি কি করবা, ডেসক্রাইব করবা অথবা ন্যারেট করবা অথবা ইলাবোরেট করবা। এবং শেষ যে টাইপটা সেটা হচ্ছে এক্সপ্লেনেশন টাইপ। এই এক্সপ্লেনেশন টাইপের যে প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো যেটা আমরা দেখব বা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাকে লিখতে হবে। তোমাকে সুন্দরভাবে প্রশ্নে বলা হবে, যেমন বলা আছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, তুমি কি চিন্তা করো বা তুমি কি ভাবো। ইজ দিস আ রাইট ডিসিশন, তারপরে বলছে গিভ ইউর ওপিনিয়ন ফ্রম ইউর রিডিং অফ বেসড অন দ্য প্যাসেজ। দ্যাট মিনস হচ্ছে এইখানে তোমাকে পণ্ডিত হতে হবে। কী হতে হবে?
পণ্ডিত হতে হবে। দ্যাট মিন্স প্রশ্নকর্তা যে কাজটা করবে, কোনো একটা বিষয়ে তুমি আসলে কিভাবে দেখছো, তোমার মতামত কি, সেটা তুমি সুন্দরভাবে লিখে আসবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারে তাদের জন্য একবার ইজি। আর এটা আসলে তুমি বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই, তবে অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। তাহলে দেখো আমি তোমাদেরকে এতক্ষণে 4টা টাইপের কথা বললাম, যেই 4টা টাইপের প্রশ্নগুলো আমরা সচরাচর প্রশ্নে দেখে থাকি। এখন কথা হচ্ছে এই জায়গাগুলো কিভাবে আসে, যেমন ডব্লিউএস কোয়েশ্চেনগুলো কিভাবে আসে। এইখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, মানে ওয়াই শুড আ পারসন নট ওভার স্পেন্ড। তোমরা জানো ওভার স্পেন্ডিং নিয়ে একটা প্যাসেজ আছে তোমাদের টেক্সট বুকে, এবং সেখানে এইভাবে তোমাদের প্রশ্ন করতে পারে যে ওয়াই শুড আ পারসন নট ওভার স্পেন্ড। আবার দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য এনজিও ফ্রম দ্য প্যাসেজ, মানে এনজিও সম্পর্কে তুমি কি জানো, সেটা 2 থেকে 3 সেন্টেন্সে লিখবা। আবার দেখো বলা আছে হাউ ডিড দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইনফ্লুয়েন্স শিল্পীস লাইফ। তাহলে এখানে দেখো তোমাদেরকে বলছিলাম যে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো কিভাবে হয়, ওয়াই দিয়ে হতে পারে, ওয়ার্ড দিয়ে হতে পারে, ওয়েন দিয়ে হতে পারে, হাউ দিয়ে হতে পারে, তাদের সাথে বি ভার্বও থাকতে পারে, তাদের সাথে ডু ডাজ ডিডও থাকতে পারে। সো এইখানে আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যাতে করে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হও। এরপরে দেখো অ্যানাদার টাইপ কোয়েশ্চেন, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে ন্যারেট, ডেসক্রাইব অথবা রাইট, এরকম বিষয়গুলো থাকে এবং কোনো একটা বিষয় নিয়ে। যেমন এখানে বলেছে ন্যারেট শেখ কামালস এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন 2 or 3 সেন্টেন্সেস। শেখ কামাল যে প্যাসেজটা আছে সেই প্যাসেজে খুব সুন্দরভাবে লেখা আছে তিনি কোথায় স্কুল জীবনে পড়েছেন, তিনি কোথায় কলেজ পড়েছেন, সব কিছু কিন্তু সুন্দরভাবে লেখা আছে। সো ওই প্যাসেজটা থেকে তুমি সুন্দরভাবে ন্যারেট করে দিবা। অ্যান্ড ডেসক্রাইব যে শেখ কামালস ডেইলি অ্যাক্টিভিটিস। শেখ কামাল প্যাসেজটা তোমরা যারা পড়েছ, যে তিনি আসলে সকালে কি করতেন, দুপুরে কি করতেন, রাতে কি করতেন, বিকালে কি করতেন, সব কিছুই সুন্দরভাবে দেওয়া আছে, তুমি জাস্ট ওইখান থেকে লিখে দিবা। এখন অনেকে বলে ভাই এই যে লিখতেই তো পারি না, আসো সামনে তোমাদের সাথে এই লিখার ব্যাপারে নিয়ে অনেক কথা আছে, এই ক্লাসটা তোমরা করো, ইনশাল্লাহ তোমাদের যে ভয় ছিল, তোমাদের যে ভীতি ছিল, সেটা একেবারেই কমে যাবে। ওকে, আচ্ছা ও ভাইয়াপুরা একটু লিখবা, আচ্ছা না লিখলে স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ, যাতে করে পরবর্তীতে তোমরা নোট করতে পারো, এই ক্লাসটা দেখার পরে তোমরা নোট করে নিতে পারো। অ্যান্ড দেন পরবর্তীতে দেখো রাইট অ্যাবাউট সুলতানা কামাল ইন 2 or 3 সেন্টেন্সেস। দেখো ভাইয়ারা, তোমরা শেখ কামাল যে প্যাসেজটা পড়েছো সেখানে সুলতানা কামাল সম্পর্কে বেশি বলা নাই, অল্প বলা আছে, বাট ওই অল্পটুকু যদি তুমি একটু ভালোভাবে লিখে আসতে পারো তুমি কিন্তু নাম্বার পাবে। যেমন এখানে সুলতানা কামাল ওয়াজ দ্য নিউলি ওয়েডেড স্পাউস অফ শেখ কামাল অ্যান্ড ওয়ান অফ দ্য ভিকটিমস অফ অ্যাসাসিনেশন। শি ওয়াজ আ ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু প্যাসেজেই সব কিছু দেওয়া থাকবে, জাস্ট তুমি প্যাটার্নটা ধরবা, সেই প্যাটার্ন অনুযায়ী তুমি কি আনসারটা করবা। বুঝাতে পেরেছি? ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে অ্যানাদার টাইপটাও গেল, তোমাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে এক্সপ্লেনেশন টাইপ, যেটা হচ্ছে এক্সপ্লেইন করবা তুমি। এখানে কোয়েশ্চেনটা দেখো, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ এক্সপ্লেইন হোয়াট বুলিং ইজ। এখানে বুলিংটা কি এটা জানতে চাওয়া হয়েছে, এক্সপ্লেইন করবা তুমি। And then after reading the passage, how would you describe Sheikh Kamal? Give your answer in not more than 3 or 4 sentences. এখানে শেখ কামাল সম্পর্কে তুমি কি করবা? ডেসক্রাইব করবা। সো স্বাভাবিকভাবে তুমি যখন প্যাসেজটা সামনে দেখবা, প্যাসেজটা এমন না যে তোমার বাসায় থাকবে আর পরীক্ষার হলে তুমি থাকবা, না, পরীক্ষার হলেও প্যাসেজটা থাকবে, তুমিও থাকবা পরীক্ষার হলে, সেখান থেকে তুমি দেখে দেখে লিখে দিবে। এবং কিভাবে লিখবে ইনশাল্লাহ আমি একবার পুরো ক্লাসটা যাদের দেখবো যে করেছে তাদেরকে আমি অ্যাসিওর দিয়ে বলতে চাই ইনশাল্লাহ তোমরা লিখতে পারবা। ওকে, আচ্ছা তারপরে দেখো ডোন্ট কল মি আই উইল কল ইউ, হু সেইড দিস। এই ধরনের প্রশ্ন একটু দেখো, হু সেইড দিস, এই যে কে বলেছে এটাকে অ্যান্সার দিতে হবে, আর এটা দিলেই তুমি মোটামুটি 1 নম্বর পেয়ে গেছো ধরে নাও। এবং এরপর বলছে হোয়াই ডিড হি সে দিস, রাইট ইন 2 or 3 সেন্টেন্সেস। তোমরা নেলসন ম্যান্ডেলা যেই প্যাসেজটা পেয়েছো তোমাদের টেক্সট বুকে, ওই নেলসন ম্যান্ডেলা প্যাসেজ থেকে যদি তুমি কি করো ভালোভাবে পড়ে থাকো, তাহলে দেখবা তিনি বলেছেন ডোন্ট কল মি আই উইল কল ইউ। তোমরা ভাইবো না যে ডোন্ট কল মি আই উইল কল ইউ মানে অন্য কিছু বোঝাচ্ছে। অনেক সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আচ্ছা যাক উদাহরণটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, যাই হোক ধরো স্বামী স্ত্রী রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, এই ডোন্ট কল মি, আমাকে কল দিস না, আমার মাথা ঠান্ডা হইলে আমিই কল দিব, ওইটা কিন্তু ভাবা যাবে না। ওইটা প্যাসেজে সুন্দরভাবে বলা ছিল, তার মানে ওই যে প্যাসেজটা থেকে তুমি সুন্দরভাবে লিখে দিবে ওই প্যারাটা থাকে। কিভাবে লিখতে হবে এটা নিয়ে টেনশন আছো, কোনো সমস্যা নাই, আমি আগে তোমাদেরকে জাস্ট ধাপগুলো দেখাই।
এরপর হচ্ছে অক্সিলারি টাইপস এক্সাম্পল, যেটা দ্বারা আসলে আমরা দেখি যে মডাল অক্সিলারি অথবা ডু ডাজ ডিড এগুলো দ্বারা প্রশ্ন করা হয়। যেমন দেখো, ক্যান মেডিটেশন বি অ্যাডাপ্টেড টু মডার্ন লাইফ, এক্সপ্লেইন ব্রিফলি। এখানে তোমাকে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে হবে। ডু ইউ থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ এ রোল মডেল টু অ্যাচিভ দেয়ার ড্রিম, ওয়াই অথবা ওয়াই নট। এখানে তুমি ইয়েস দিলে অবশ্যই এটার সম্পর্কে বলছিলাম, যদি তোমার যুক্তি থাকে সেটা অবশ্যই সুন্দরভাবে লিখে দিবা। ডু ইউ থিঙ্ক ওভার স্পেন্ডিং ইজ রিলেটেড টু অনলি শপিং, গিভ ইউর অ্যান্সার ইন নট মোর দেন 2 or 3 সেন্টেন্সেস। তাহলে এখানে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেখানেও কিন্তু তোমার ইয়েস অর নো কোয়েশ্চেন। তুমি কি চিন্তা করো, যদি বলো হ্যাঁ আমি এটা ভাবি, আমার কাছে মনে হয় এটা, তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে আসবা। অথবা তুমি যদি মনে করো যে না এটা আমি ভাবি না, যেমন এখানে বলেছে নো আই থিঙ্ক ওভার স্পেন্ডিং ইজ নট রিলেটেড টু অনলি শপিং, যে শুধু শপিং দিয়েই ওভার স্পেন্ডিং হয় এটা না, আরও অনেক কিছু আছে। সো এগুলো তুমি লিখে দেবে, ইট ইজ রিলেটেড টু আদার অ্যাক্টিভিটিজ অ্যাজ ওয়েল সাচ এজ ইটিং আউট, দেয়ারফর ওভার স্পেন্ডিং রেফার্স টু এনি কাইন্ড অফ আননেসেসারি এক্সপেন্সেস, লিখে দিয়ে আসবা। সো আমি তোমাদেরকে এতক্ষণে জাস্ট দেখালাম কিভাবে প্রশ্নগুলো আসে, এখন হচ্ছে কিভাবে উত্তর দিব। মেইন পয়েন্টে আমি চলে আসছি। আমি জানি না তোমরা এভাবে ক্লাস করেছো কিনা বা কোনো ভিডিও দেখেছো কিনা, আমার বিশ্বাস যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ অনেক অনেক সহজভাবে অ্যান্সার করতে পারবা। কোয়েশ্চেনগুলো কী ধরনের হয় এবং কিভাবে তুমি উত্তর দিবা সেটা একটু খেয়াল করতে হবে। যে টেন্সে প্রশ্ন সেই টেন্সে উত্তর, আশা করি তোমরা জানো এই বিষয়টা। তারপরে দেখো, প্রশ্নেতে যদি প্যাসিভ থাকে উত্তরে তুমি কি দিবা, প্যাসিভ। প্রশ্নে অক্সিলারি ভার্ব তুমি যেই উত্তরটা লিখবা সেটা মেইন ভার্বে নিবা। তারপর হচ্ছে প্রশ্নে যদি মডাল থাকে সেটার পরিবর্তে তুমি মডাল দিয়ে শুরু করতে পারো। তারপর হচ্ছে প্রশ্নে যা আছে ডোন্ট কপি, পুরো প্রশ্নটা আছে প্রশ্নটা কপি করে দিবা হবে না কিন্তু, এটা স্বাভাবিক, তুমি বুঝো। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে টেন্সের প্রশ্ন এটা মানে কি? ধরো প্রশ্নটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে তুমি উত্তরটা কি প্রেজেন্ট টেন্সে দিবা। যেমন দেখো, হাউ ডাজ বুলিং এফেক্ট আই স্টুডেন্টস লাইফ, এখানে আছে কি প্রেজেন্ট টেন্সে, তুমি উত্তরটা কি দিবা প্রেজেন্ট টেন্সে দিবা। ওকে, এরপর দেখো যদি দেখি আমি প্যাসিভে থাকে প্রশ্নটা, যে হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড টু ডু, এখানে ওয়াজ ডিটারমাইন্ড, দ্যাট মিনস প্যাসিভে আছে, তুমি কি দিবা প্যাসিভে দিবা, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড। আমরা জানি অক্সিলারি ভার্ব এবং B3, অক্সিলারি ভার্ব এবং B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হলেই সেটা হচ্ছে কি প্যাসিভ মুড হয়। যেমন এখানে বি ভার্বকে আছে ওয়াজ অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সো এটা হচ্ছে আমাদের প্যাসিভ মুডে আছে। এরপরে খেয়াল করে দেখো প্রশ্নে অক্সিলারি ভার্ব, যেমন ডু ইউ থিঙ্ক, তুমি কি এখন ডু দিয়ে লিখবা? নো, এখানে অবশ্যই তুমি কি করতে হবে মেইন ভার্ব দিয়ে লিখবা। এখানে দেখো ডু ইউ থিঙ্ক ওভার স্পেন্ডিং ইজ রিলেটেড টু অনলি শপিং, তাহলে অবশ্যই তুমি কি দিয়ে শুরু করবা, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে মেইন ভার্বটা নিবা, কোনো ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব নিবা না। এরপরে দেখো কোয়েশ্চেনে যদি মডাল থাকে, মডাল থাকলে যে বিষয়টা সেটা হচ্ছে মডাল দিয়েই তুমি নিতে পারো, কারণ আমরা জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম দিতে হয়, মডালের পরে অলওয়েজ কি ভার্বের বেস ফর্ম দিতে হয়। যেমন দেখো হাউ স্পেন্ডিং মে লিড ওয়ান টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেপ্ট, তাহলে তুমি যখন লিখবা সেক্ষেত্রে যেমন মে লিড আছে, তাহলে অবশ্যই তুমি মে লিড দিতে পারো, কোনো সমস্যা নাই, মডাল ইউজ করতে পারো। এখন কথা হচ্ছে স্ট্রাকচার, কিভাবে লিখবা, কি কি স্ট্রাকচার তুমি ফলো করবা। আসো, স্ট্রাকচারগুলো হচ্ছে প্রধান এবং স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে শেখাবো। প্রথমত দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, মাই নেম ইজ আমেরিগো, এটা তোমরা অলরেডি তোমাদের বইতে পেয়েছো। আই এম 13 years old and I live on the street, এটা তোমরা অলরেডি সবাই পড়েছো। আমি এগুলা আসলে এখন পড়াতে আসিনি, আমি জাস্ট তোমাদেরকে দেখাতে এসেছি যে তুমি কিভাবে অ্যান্সার করবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো প্রশ্নগুলো যদি হু, হোয়াট, হাউ মেনি অথবা হাউ মাস দিয়ে আসে, তুমি আসলে কিভাবে অ্যান্সার করবা। তাহলে হু, হোয়াট, হাউ মেনি অথবা হাউ মাস এগুলো যদি সাবজেক্ট হিসেবে তোমরা দেখতে পাও, তাহলে তুমি অ্যান্সারটা করবা কিভাবে। দেখো এই স্ট্রাকচারই অনেকেই জানো না, এবং স্ট্রাকচার না জানার কারণে তোমাদের লিখতে ভয় হয়, তোমরা পারো না বলে চিল্লাও অলওয়েজ। বাট স্ট্রাকচারটা এভাবে, যদি থাকে হু দিয়ে, ধরো আমরা এর আগের একটা প্রশ্ন দেখেছি হু দিয়ে নেলসন ম্যান্ডেলা যেটা, সো এখানে হু দিয়ে যদি থাকে স্ট্রাকচারটা হবে আগে হচ্ছে উত্তরটা দিবা, এরপরে কোয়েশ্চেনের বাকি অংশ। যেমন দেখো হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, এখানে এই যে হু দ্বারা কাকে বোঝাচ্ছে, অবশ্যই কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, জাস্ট ওনার নামটা বসাই দিবা। এরপর দেখো কোয়েশ্চেনের বাকি অংশ কি আছে, ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, তাহলে আমেরিগো ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। বুঝাইতে পারছি? খুব ইজিলি চিন্তা করো, কঠিনভাবে চিন্তা করার দরকার নেই, তোমার প্রশ্ন কিন্তু এইভাবেই আসে, আমরা এই যে একটু আগে দেখলাম। তাইলে এইখানে আমাদের অ্যান্সারটা দিতে হবে ওই হুড জায়গায় শুধু ব্যক্তিটা বসায় দিবা, এরপরে কোয়েশ্চেনের বাকি অংশ বসায় দিবা। বুঝাইতে পারছি? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো পরবর্তীতে কি আছে, যদি তুমি দেখো হুম, হোয়াট, হাউ মেনি, হাউ মাস, যদি এগুলো অবজেক্ট হিসেবে, অবজেক্ট মানে কি পরে আমরা দেখি যে অংশটা বসে,
সো এখানে অবজেক্ট হিসেবে যদি বসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, প্রথমে কোয়েশ্চেনের প্রথম থেকে মূল ভার পর্যন্ত নিয়ে নিবা। যে কোয়েশ্চেনটা থাকবে সেখানে যদি দেখো হুম আছে, হোয়াট আছে, হাউ মেনি আছে, হাউ মাচ আছে, এবং সেগুলো অবজেক্ট হিসেবে বসছে, এগুলো কি হিসেবে? অবজেক্ট হিসেবে বসছে, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনের প্রথম থেকে মূল ভার পর্যন্ত তুমি কি করবা? নিবা। এরপরে উত্তরটা লিখবা। এরপরে কি লিখবা? উত্তরটা লিখবা, অ্যান্ড দেন কোয়েশ্চেনের বাকি অংশ। তাহলে দেখো তিনটা পার্ট। প্রথম কথা হচ্ছে শুরু থেকে স্টার্ট করে ভার্বের আগ পর্যন্ত লিখলাম, এরপরে তুমি চিপার ভিতরে কি দিলা? উত্তরটা লিখলাম, অ্যান্ড দেন বাকি যেই অংশ আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে দেখো কিভাবে আমরা বুঝবো। হোয়াট ডিড দ্য আইসক্রিম শপ ওনার গিভ হিম, এইখানে খেয়াল করে দেখো এইখানে কি দিয়েছে। হোয়াট ডিড দ্য আইসক্রিম শপ ওনার গিভ হিম, তাকে কি দিয়েছে? কি দিয়েছে, দ্যাট মিন্স অবশ্যই সাবজেক্ট কে আছে? দ্য আইসক্রিম ওনার, অথবা দ্য আইসক্রিম শপ ওনার সাবজেক্ট দেওয়া আছে। তাহলে এখানে দেখো কি লিখলাম? আইসক্রিম, দ্য আইসক্রিম ওনার অথবা দ্য আইসক্রিম শপ ওনার, গিভের জায়গায় কি হবে? গেভ হবে, কারণ এখানে ডিড আছে, পাস্ট টেন্সে আছে। আমি তোমাদেরকে বলছিলাম পাস্ট থাকলে পাস্ট নিবা, প্রেজেন্ট থাকলে কি? প্রেজেন্ট নিবা, তাই না? তাহলে এখানে দেখো আমাদের কি হবে? আইসক্রিম শপ ওনার গেভ হিম, এই যে গেভ হিম লিখলা, এরপরে কি দিয়েছিল? সামথিং টু ইট অ্যান্ড লেট হিম স্লিপ ইন দ্য শপ। তোমাদের মনে আছে যে আমেরিগো? মনে থাকার বিষয় না, তোমরা হচ্ছে এই প্যাসেজটা যারা দেখেছো সেখানে অ্যান্সার দিতে পারো। যেমন এখানে লেখা আছে দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, গেভ মি সামথিং টু ইট। ওকে, সো এইভাবে আশা করি তোমরা দ্বিতীয়টা বুঝতে পেরেছো। তাহলে প্রথমটা কি বললাম? যদি দেখো হু দ্বারা আছে, দ্যাট মিন্স তুমি ওই ব্যক্তির নামটা বসে বাকি অংশ বসিয়ে দিবা। আর যদি হোয়াট অথবা হাউ মেনি, হাউ মাচ অথবা হুম, এগুলোর দ্বারা কোনো অবজেক্ট হিসেবে তুমি আইডেন্টিফাই করছে এরকম কিছু বুঝো, তাহলে তুমি কি করবা? এই যে এইভাবে এই ফর্মুলায় অ্যান্সার করবা। এবার আসো, হোয়াট দিয়ে প্রশ্ন করলে অনেক সময় ব্যাখ্যামূলকও হতে পারে। ইয়েস, যেটা আমি তোমাদেরকে বলছি ব্যাখ্যামূলক মানে হচ্ছে যেটা হচ্ছে ডেসক্রাইব টাইপ অথবা এক্সপ্লেইন আকারে যেগুলো আসে। যেমন এখানে দেখো হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস, তার মানে আমেরিকার যে প্যারেন্টসের বিষয়ে বলা আছে, তোমরা দেখেছো যে তারা ডিভোর্সড, তারপর হচ্ছে তাকে কেউ নিতে চায় না, এই বিষয়ে আসলে তোমার ইমপ্রেশন কি, তুমি সেটা বানিয়ে লিখে দিবা, ঠিক আছে? যেমন এখানে মাই ওপিনিয়ন ইজ দ্যাট বোথ অফ আমেরিকাস ফাদার অ্যান্ড মাদার আর সেলফ সেন্টার্ড, তারপর বলেছে দে অনলি থিঙ্ক অ্যাবাউট দেমসেলস নট ফর আমেরিগো, দে আর নট ওয়েল অ্যাওয়ার অফ ওয়েল বিং অফ আমেরিগো। দ্যাট মিন্স আমরা যেটা খুব সহজেই অ্যান্সার করতে পারি যে স্বাভাবিকভাবে তারা আত্মকেন্দ্রিক হয়ে গেছিল, তারা তার খবর নেওয়ার মানে আমেরিকার খবর নেওয়ার প্রয়োজন মনে করে না, তাদের যে একটা বাচ্চা আছে তাদের যে ওয়েলবিংয়ে কাজ করতে হবে সেটা নিয়ে তারা কোনো বোধার না। ওকে, সো এইবার একটু আসো যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আমরা প্রথম দেখলাম সাবজেক্ট, পরে দেখলাম কি অবজেক্ট, হু দিয়ে, পরে হু হোয়াট অথবা হুম দিয়ে। এখন এইখানে একটু বিষয় আছে, যদি এই সাবজেক্ট বা অবজেক্ট এর যেই উত্তরটুকু বা এটা দিয়ে যে উত্তরটা লিখবা ওটা যদি কোনো ব্যক্তি না হয়ে কোনো একটা ক্লজ হয়, কোনো একটা কি হয়? ক্লজ হয়, মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকে যেখানে, মানে সেন্টেন্সের মতো যদি হয় এরকম যে তোমার সেন্টেন্সের মতো লিখতে হবে, তাহলে তুমি কিভাবে অ্যান্সারটা করবা? জাস্ট দ্যাট যোগ করে দিবা। যেমন দেখো হোয়াট ইজ পেইনফুল ফর আমেরিগো, তাইলে হচ্ছে দ্যাট আমেরিগোস প্যারেন্টস টোল্ড হিম টু গো অ্যাওয়ে, এটাই ছিল তার জন্য কি? পেইনফুল। ওকে, তার মানে এটা সেন্টেন্স আকারে বা ক্লজ আকারে লিখলাম এবং সেখানে অবশ্যই কি একটা দ্যাট ইউজ করে দিবা, একটা কি দ্যাট ইউজ করে দিবা। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে আমরা প্রথম যে দুইটা পড়লাম ওই দুইটার একটা বড় ভার্সন এটা। এবার একটু খেয়াল করো, মনে রাখতে হবে সাবজেক্ট বা অবজেক্ট, আমরা জানি সাবজেক্ট অবজেক্ট কি হয়? নাউন হয়, তাই না? অথবা নাউন ফ্রেজ হয়, অথবা প্রোনাউন হয়, অথবা নাউন সমতুল্য। আমরা জানি নাউন সমতুল্য কি হয়? ইয়েস, আমরা জানি ইনফিনিটিভ নাউন সমতুল্য হিসেবে কাজ করে, আমরা জানি জিরান্ট নাউনের মতো কাজ করে। মনে আছে তোমাদের? মনে না থাকলে মনে রাখো। তার মানে যে সাবজেক্ট অবজেক্ট কি হয়? নাউন হয় অথবা প্রোনাউন হয়, নাউন ফ্রেজও হয়, আবার নাউন সমতুল্য মানে ইনফিনিটিভ জিরান্ডও হয়, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সারগুলো লিখবো আসো একটু তোমাদেরকে বুঝাই। এখানে একটু খেয়াল করে দেখো, হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব, এখানে বলেছে যে আমেরিকার প্রথম চাকরিটা কি বা প্রথম কাজটা কি। তাহলে এখানে যে বিষয়টা দেখো, আমেরিকাস ফার্স্ট জব ওয়াজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডার। তা এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি টু কালেক্ট দিব না, আমি দিব কালেক্টিং ট্র্যাশ, তাহলে তুমি ইনফিনিটিভ দিয়েও লিখতে পারো, জিরান্ড দিয়েও লিখতে পারো। সহজ ভাষায় তুমি নাউন লিখতে পারতেছো না, তুমি কি লিখতে পারবা?
তুমি চাইলে ইনফিনিটিভ লিখতে পারবা অথবা জিরান্ড লিখতে পারবা, হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে পারবা অথবা জিরান্ড ফর্ম লিখতে পারবা, মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম লিখতে পারবা। এটা এখানে বলা আছে যে উত্তরটুকু ভার্ব দিয়ে যদি তুমি লিখতে চাও তাহলে ইনফিনিটিভ লিখতে পারো অথবা কি জিরান্ড লিখতে পারো। আর যদি সেটা অ্যাডজেক্টিভকে কোনো সাবজেক্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে দা হয়। তোমাদের মনে আছে কিনা, তোমাদের মনে থাকার কথা, যেমন তোমরা পড়েছ দা পুয়ার, গরিবেরা, দা রিচ, ধনীরা। এই যে পুয়ার, রিচ এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বাট এটা যখন তুমি দা পুয়ার বলবা মানে পুরোর সাথে দা ইউজ করবা তখন এটা কিন্তু কি নাউন হিসেবে কাজ করে, প্লুরাল নাউন হিসেবে কাজ করে, তখন গরিবেরা, ধনীরা এরকম বোঝায়। সো এখানে আমি আশা করি তোমাদেরকে সহজভাবে বুঝাতে পারবো। যদি তুমি কোনো উত্তর ভার্ব দিয়ে দিতে চাও, নাউনের মতো কাজ করাতে চাও, সেক্ষেত্রে অবশ্যই হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবা মানে ইনফিনিটিভ ফর্ম দিবা, না হয় কি জিরান্ড ফর্ম দিবা। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে যে জিনিসটা দেখো, হুইচ ওয়ার্ক ওয়াজ পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট। হুইচ ওয়ার্ক, এখন কথা হচ্ছে আইসক্রিম তো আমরা জানি নাউন, এখন আইসক্রিম কি পেইনফুল ছিল নাকি আইসক্রিম সেলিংটা কি ছিল পেইনফুল ছিল? তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, সেলিং আইসক্রিম অথবা টু সেল আইসক্রিম। তাহলে বিষয়টা বুঝো, একবার শর্টভাবে তোমাদের বুঝাই। তিনটা জিনিস আমরা এতক্ষণে পড়েছি। নাম্বার ওয়ান, হু দিয়ে, যেগুলো আসলে সাবজেক্ট হিসেবে আমরা অ্যান্সার করি। দ্বিতীয়টা হচ্ছে হুম অথবা ওয়ার্ড, যেগুলো আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে যদি মানে কোনো ব্যক্তিকে বোঝায় বা ছোট ছোট অ্যান্সার হয় অথবা ক্লজ হয়, এগুলো আমরা অ্যান্সার করতে পারলাম। বাট যদি কোনো ভার্বকে সাবজেক্ট হিসেবে বসাইতে চাও তাহলে সেই ক্ষেত্রে নাউন ইকুইভ্যালেন্ট মানে ইনফিনিটিভ অথবা কি জিরান্ড ব্যবহার করতে হয়। আর যদি তুমি বলো যে না ভাইয়া আমি হচ্ছে অ্যাডজেক্টিভকে বসাবো, তাহলে অ্যাডজেক্টিভকে বসালে অবশ্যই তার সাথে দা বসাবা, তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা নাউন হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? বা নাউনের মতো কাজ করবে। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। দেখো এগুলো হচ্ছে তোমাদেরকে একটু ডিপলি পড়াচ্ছি যাতে করে তোমরা সহজভাবে অ্যান্সার করে আসতে পারো। এবার বলেছে হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, নাউন প্রোনাউন থাকবে, এরপরে ভার্ব ডু অথবা হ্যাপেন, হ্যাঁ কোনো করা ঘটা এরকম যদি বুঝায়, বা হোয়াট হ্যাপেন্স এগুলো দ্বারা যদি প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার করব। যেমন দেখো হোয়াট ডিড আমেরিকা ডু, এখানে কি আছে, ডু আছে। আবার দেখো হোয়াট হ্যাপেন্ড, এই যে ডু ভার্ব অথবা হ্যাপেন্ড ভার্ব এগুলো দিয়ে যদি আমাদের অ্যান্সার থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করব। যেমন দেখো হোয়াট ডিড আমেরিগো ডু বিফোর সেলিং আইসক্রিম, সে কি করতো, তার মানে কি আমেরিগো দিয়ে সাবজেক্টটা বসালা, ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর বিফোর সেলিং আইসক্রিম। তাহলে এই যে বিফোর সেলিং আইসক্রিম এটা লেখা থাকবে, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সাবজেক্ট বসাবা, এটা হচ্ছে শেষ অংশ, দেখো স্ট্রাকচারটা দেখো, এখানে হচ্ছে শেষ অংশ, আর মাঝখানে জাস্ট তুমি কি কাজটা সেটা বসাই দিবা। বুঝাইতে পারছি? আবার খেয়াল করো হোয়াট হ্যাপেন টু আমেরিগো ওয়েন হিজ প্যারেন্টস লেফট হিম, তাহলে আমেরিগো সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসিয়ে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েন হিজ প্যারেন্টস লেফট হিম, এই যে শেষ অংশটুকু লিখলাম, মাঝখানে জাস্ট আমি অ্যান্সারটা বসালাম, কি কাজ করেছিল বা কি হয়েছিল, কি ঘটেছিল, বিকেম আ স্ট্রিট চাইল্ড, তাই না বিষয়? তার বাবা মা যখন চলে গেল সে তখন সে কি পথশিশু হয়ে গেল, তাই না? তাহলে ব্যাপারটা বুঝো যে কোনো জিনিসটাকে কঠিন করো না, তোমাদেরকে যে স্ট্রাকচারটা শিখাচ্ছি এগুলো দেখে তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। ওকে, আচ্ছা এরপরে আসো আমি তোমাদেরকে নিয়ে যাই পরবর্তীতে। হাউ, হাউ দ্বারা আমরা জানি কেমন অর্থ প্রকাশ করে, আর কেমন বুঝালে অবশ্যই কি অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এই ছেলেটা কেমন, মেয়েটা কেমন, তার মানে অবশ্যই কি তুমি যখন বলবা কেমন এটার উত্তরে তুমি অবশ্যই অ্যাডজেক্টিভ বলবা, তুমি সেখানে অবশ্যই নাউন বলবা না, তুমি অবশ্যই সেখানে ভার্ব বলবা না, তাই না? আচ্ছা, আর মনে রাখবা এটা বোঝার একটা সহজ উপায় আছে, এটা বোঝার সহজ উপায়টা সেটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্বগুলো থাকে। ভার্বটা কি থাকে? লিঙ্কিং ভার্ব। এই যে বি ভার্ব, সিম, লুক, অ্যাপিয়ার, টেস্ট, ফিল এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। ধরো তুমি লিঙ্কিং ভার্ব জানলাই না, তারপরে তোমাদেরকে আমি এভাবে বলি যে কিভাবে হবে। কোয়েশ্চেনের যেই বিষয়টা বলা আছে হাউ ইজ আমেরিগোস লাইফ, তার মানে আমেরিগোর লাইফ সম্পর্কে বলা আছে, এটা সামনে নিয়ে আসো, আমেরিগোস লাইফ। এরপর ইজ আছে, আমেরিগোর লাইফ কেমন, পেইনফুল, শেষ, উত্তর কিন্তু শেষ। তাহলে ব্যাপারগুলো কিন্তু সহজভাবে যদি ভাবো সহজ হয়ে যাবে। অ্যান্ড দেন পরবর্তীতে দেখো হাউ, এটা যদি কিভাবে বুঝায়, তাহলে কেমন বুঝাইলে তুমি অ্যাডজেক্টিভ দিবা, ছেলেটা কেমন, মেয়েটা কেমন, এটা হচ্ছে কি দিবা, অ্যাডজেক্টিভ দিবা। বাট কিভাবে বুঝালে একটা প্রসেস হবে, কি হবে, প্রসেস হবে। আর এটার অ্যান্সার করা খুবই সহজ। কিভাবে বুঝালে মনে রাখবা, বাই প্লাস আইএনজি দিবা। যেমন সে ওইখানে কিভাবে গেল,
বাই রাইডিং এ সাইকেল। ঠিক আছে, আমি সেখানে কিভাবে গেলাম? বাই ট্রাভেলিং আ বাস। তাহলে ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হচ্ছে তুমি জাস্ট কি দিবা, বাই প্লাস ভার প্লাস আইএনজি দিবা, মানে যে কাজটা বুঝাচ্ছে। আর যদি কোনো কিছু ছাড়া বোঝায় তাহলে উইদাউট প্লাস জিরান্ট দিবা, উইদাউট প্লাস জিরান্ট। যেমন হাউ ডিড আমেরিগো আর্ন হিজ লিভলিহুড, কিভাবে কাজ করেছিল বা কিভাবে সে আর্ন করেছিল। দেখো ভাইয়া এখানে ক্লাসে অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে হ্যাঁ আনসারিং কোয়েশ্চেন পারবা, এইটা সেটা পড়ে নিও, মুখস্থ করে নিও। না ভাইয়া, এই টেকনিকগুলো তুমি ফলো করো, এই জিনিসগুলো জানো, দেখবে তোমার যদি কমন নাও পড়ো তারপরে তোমার কাছে যে প্যাসেজটা দেওয়া আছে এবং তোমার কাছে যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমি যেভাবে তোমাদের বলছি তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো, আমি শিওর তুমি ইনশাল্লাহ 15তে 15ই পাবা। বিকজ এইখানে তুমি শিখে কিন্তু প্র্যাকটিস করতেছো এবং পরীক্ষার হলে সেটা অ্যাপ্লাই করতেছো। সো আশা করি তোমরা, আমি এমন কিছু তোমাদেরকে করাবো না, আমি এখানে চাইলে তো হ্যাঁ ধুমধাম একটু দেখা টেকনিক, ছোটোখাটো টেকনিক দেখা শেষ করে দিতে পারতাম, বাট এটা 15 মার্কস, তোমার লাইফে 15 মার্কস অনেক ইম্পর্টেন্ট। সো তোমার এই 15 মার্কের লাইফের যে গুরুত্বটা, এই গুরুত্বটা আমিও বুঝি, আমিও একদিন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম। সো 15 মার্কস থেকে যখন 5 মার্ক চলে যাবে, 7 মার্ক চলে যাবে, কতটা খারাপ লাগবে, যখন তোমার A+ আসবে না কতটা খারাপ লাগবে, এই রিয়েলাইজেশনটা আমার মধ্যেও আছে, তোমার মধ্যে হয়তো হয়ে উঠবে। এই জন্য আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য এই ক্লাসগুলো ভালোভাবে নেওয়ার জন্য, যাতে করে তোমরা কিছুটা হলেও উপকৃত হও। সো একটু মনোযোগ দিবে এবং আমি যেভাবে বলি একটু খাতায় নোট ডাউন করো, ইনশাল্লাহ অনেক বেশি ভালো করতে পারবা, নো টেনশন। ঠিক আছে, আসো এরপরে কোয়েশ্চেনটাতে যদি আমরা খেয়াল করি, হাউ ডিড আমেরিগো আর্ন হিজ লিভলিহুড, কিভাবে সে আর্ন করতো। তাহলে দেখো আমেরিগো তুমি দিলা, সাবজেক্ট দিলা, কোয়েশ্চেনের অংশ এখানে দেখো আমেরিগো আর্নড, যেহেতু এটা ডিড আছে, পাস্ট টেন্সে আছে, তুমি পাস্টে দিবা। আমেরিগো আর্নড কি করেছিল, উপার্জন করেছিল। এখন আসো এই যে হিজ লিভলিহুড, হিজ কি লিভলিহুড বাই, এই যে বাই দিবা, এরপরে কিভাবে করছিল, কালেক্ট করতো, তার মানে ভার প্লাস আইএনজি বাই কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং আইসক্রিম। ওকে, যেটা আমাদের প্যাসেজে সুন্দরভাবে লেখা থাকবে। দেখো ম্যাক্সিমাম জিনিস কিন্তু মানে একটা প্রশ্নের উত্তরের প্রায় 70% তোমার কাছে আছে, জাস্ট তুমি আমি যেভাবে বলে দিচ্ছি, যেভাবে তোমাদেরকে স্ট্রাকচার দেখাচ্ছি, ওইটাকে তুমি কি করবা, অ্যাপ্লাই করবা, এনাফ ফর ইউ, জাস্ট এনাফ ফর ইউ। ঠিক আছে, আচ্ছা তুমি যদি এভাবে পড়ে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ নাকি। আচ্ছা তাহলে দেখো হুইচ প্লাস নাউন, যদি হুইচ দ্বারা পাও অথবা হোয়াট প্লাস নাউন দ্বারা পাও, সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সারটা করবা। তাহলে এটা আরো সহজ, এটা আরো সহজ যে হুইচ প্লাস নাউন যদি থাকে, যেমন হুইচ হাউস, হুইচ ইনসিডেন্ট, হুইচ প্লাস যে কোনো ধরনের নাউন থাকতে পারে, অথবা হোয়াটের পরে কি নাউন থাকতে পারে, এই ক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সারটা করবা। স্ট্রাকচারটা হচ্ছে এই দা প্লাস নাউন নিবা আগে, দা প্লাস কি নাউন নিবা, হুইচের পরে অথবা হোয়াটের পরে যে নাউনটা থাকবে সে নাউনটা নিবা। যেমন দা এরপরে কি নিবা, নাউনটা নিবা, এরপরে কোশ্চেনের বাকি অংশ নিবা। এ ভাইয়া পুরা খেয়াল করো, একবার ইজিলি চিন্তা করো, কোশ্চেনের কি বাকি অংশটা নিবা, এরপরে টেন্স অনুসারে বিভাগ বসায় দিবা, উত্তর বসায় দিবা। এখন আসো তোমাদেরকে অ্যাপ্লাই শিখাই। দেখো হুইচ ইনসিডেন্ট আছে, তার মানে তুমি কি লিখবা, দা ইনসিডেন্ট। হুইচ ইনসিডেন্ট আছে, তুমি কি লিখবা, দা ইনসিডেন্ট। দা ইনসিডেন্ট লেখার পরে তুমি যেটা আছে সেটা একটু লেখার চেষ্টা করবে। এখানে দেখো যে হ্যাজ চেঞ্জড আমেরিগোস লাইফ ইজ, বিভার বসায় দিলা, হিজ প্যারেন্টস সেপারেশন, তার মানে তার জীবনটা কি হয়ে গিয়েছিল, পরিবর্তিত বা পরিবর্তন হয়েছে। কেন, সেটা হচ্ছে তার বাবা মা যখন সেপারেশনে গিয়েছে। ওকে, আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার। অ্যান্ড দেন পরবর্তীতে ওয়াই, ইয়েস ওয়াই, ওয়াই কেন, কেন কেন, এই যে কেন কেন পাচ্ছ, কেন পেলে তো কেনর উত্তরের অভাব নাই, তাই না। আচ্ছা এই কেন দ্বারা যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কয়েকভাবে অ্যান্সার করতে পারি। প্রথম হচ্ছে বিকজ দিয়ে, কারণ বুঝালে, যদি কারণ বুঝায়, হ্যাঁ এই তুমি এখানে কেন গিয়েছো, কারণ আমার ড্যাশ ড্যাশ ছিল, কারণ, তাই না। আচ্ছা তাহলে দেখো মনে রাখবা, বিকজ দ্বারা কারণ বুঝালে আমরা যদি কোনো কারণ দেখি তাহলে বিকজ আমরা বসায় দিই, তাই না। তার মানে কিভাবে লিখবো, কোশ্চেনের অংশ, উত্তরের অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর এক্সটেনশন মানে বাকি অংশ। যেমন দেখো ওয়াই, কেন 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 ডিড আমেরিগো স্টপ ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্র্যাশ। সুন্দর হিসাব, তুমি কোয়েশ্চেনের অংশটা বসাও, কোয়েশ্চেনের অংশ বসাও কি, আমেরিগো স্টপ ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্র্যাশ, এইবার আসো বিকজ, কারণ দিয়ে আসবা, এই যে
উত্তরের অংশ লিখবা বিকজ দিয়ে শুরু করবা হি হ্যাড আ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড দ্য ডক্টর টোল্ড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেস ড্রাম। এই ভাইয়া আপুরা একটু মনোযোগ দাও তো, এই লাইনটা সুন্দরভাবে তোমাদের প্যাসেজে আছে কিনা বলো তো, আছে কিনা? সুন্দরভাবে প্যাসেজে আছে কিনা? আছে না? আছে। সো এখানে তুমি কি সুন্দরভাবে অ্যান্সারটা দিতে পারো। ওকে, আচ্ছা এবার আসো, বিকজ অফ অথবা ফর দিয়েও তুমি কি কেন উত্তর দিতে পারো। কেন উত্তর দিবা কি? বিকজ অফ অথবা কি ফর দিয়ে। যেমন দেখো এটা কিভাবে হবে, কোনো কিছুর জন্য বুঝালে বা কোনো কিছুর কারণে বুঝালে প্রথমে কোশ্চেনের অংশটা দিবা, এরপর উত্তর অংশ, নাউন প্রোনাউন, শেষ, খেলা শেষ। যেমন দেখো কি, হোয়াই ইজ আমেরিগো আ স্ট্রিট চাইল্ড নাও, কেন সে এখন স্ট্রিট চাইল্ড মানে হচ্ছে পথশিশু। তাহলে এখানে তুমি বসাও আমেরিগো ইজ আ স্ট্রিট চাইল্ড নাও বিকজ অফ, এই বিকজ অফটা বসাই দিবা, অথবা ফর দিতে পারো, বিকজ অফ অথবা ফর হিজ প্যারেন্টস সেপারেশন, খেলা শেষ। অ্যান্ড দেন পরবর্তীতে আরেকটা উত্তর তুমি দিতে পারো টু দিয়ে, কি করতে বুঝালে, ঠিক আছে, কি করতে বুঝালে, প্রথম হচ্ছে কারণ বুঝালে বিকজ, কোনো কিছুর জন্য বুঝালে বিকজ অফ অথবা কি ফর, অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে কোনো কিছু করতে বুঝালে টু হবে, কোনো কিছু করতে বুঝালে কি হবে, টু হবে। এখানে যে বিষয়টা তোমরা একটু খেয়াল করবা সেটা হচ্ছে কোশ্চেনের অংশ থাকবে, কোশ্চেনের অংশ, এরপরের উত্তরের অংশ, ভার্বটি বেস ফ্রম, এরপর এক্সটেনশন। দেখো ভাইয়ারা কিভাবে লিখবা, যেমন দেখো ওয়াই ডিড আমেরিগো কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, ওয়াই কারণ বুঝাচ্ছে, কেন, কেন, কেন দ্বারা আসলে কোনো করা বুঝাচ্ছে, মানে কাজ করা বুঝাচ্ছে, এখানে তো জন্য বুঝায় না, এখানে কোনো কারণ বুঝায় না, এখানে জন্য বুঝাচ্ছে। যেমন দেখো তাহলে আমি লিখলাম আমেরিগো কালেক্টেড ট্র্যাশ অ্যান্ড সোল্ড ইট টু এ ভেন্ডর, তাহলে এখান থেকে দেখো পুরো অংশটুকু আমি লিখে দিলাম, দেখো আমেরিগো কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর লিখে দিলাম। টু, উদ্দেশ্য কি ছিল, তার উদ্দেশ্য ছিল, হ্যাঁ উদ্দেশ্য ছিল টু আর্ন হিজ লিভলিহুড, টু আর্ন হিজ লিভলিহুড, জাস্ট টু এর পরে তুমি অংশটুকু দিয়ে দিলে, তারপরে করলে খালাস, খতম, বুঝাইতে পারছি? আচ্ছা এরপরে দেখো তাহলে আমরা ওয়াই দ্বারা যেগুলো আছে এটা অ্যান্সার করতে পারলাম। এখন হচ্ছে ওয়েন অথবা ওয়ার দ্বারা যখন থাকবে সময় বা স্থান, ওয়েন দিয়ে বুঝাবে কি সময়, ওয়ার দ্বারা মানে কি স্থান বুঝাবে, তাই না? আচ্ছা তো ভাই আপুরা একটু দেখো, কোয়েশ্চেনের অংশ প্লাস প্রিপোজিশন সময়, খেলা শেষ। কোয়েশ্চেনের অংশ প্রিপোজিশন প্লাস স্থান। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তুমি যদি ওয়েন এবং ওয়ার দ্বারা কোনো প্রশ্ন পাও, আগে কি করবা, প্রশ্নের অংশটা লিখবা, লিখার পরে তোমার যে কাজটা করতে হবে প্রিপোজিশন বসাবা, এরপরে সময়, আর কোয়েশ্চেনের অংশ প্রিপোজিশন, তারপরে কি স্থান। যেমন দেখো ওয়ার ডাজ আমেরিগো লিভ, তার মানে হচ্ছে আমেরিগো লিভস, এটা দিলে কোয়েশ্চেনের অংশ। এবার প্রিপোজিশন, আমরা জানি স্ট্রিট, এটা হচ্ছে স্থান, স্থানের পূর্বে কি বসে, স্ট্রিটের পূর্বে কি বসে, অন বসে, বসায় দিলা। তাহলে সহজ টেকনিক, ওয়েন অথবা ওয়ার থাকলে তুমি আগে প্রশ্নের অংশ নিবা, এরপর প্রিপোজিশন বসাবা, অ্যান্ড দেন বাকি অংশ। কোথায় হলে স্থান বুঝাবে মানে স্থান বসায় দিবা, আর যদি সময় বুঝে কখন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করা না হলে উত্তরটি নিম্ন ধরনের গঠিত করা। ওই যে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা আমরা বলছিলাম যে ইয়েস অর নো অক্সিলারি ভার্ব দিয়ে বলো আর যেভাবে বলো, যদি আমরা দেখি ইয়েস নো কোয়েশ্চেন থাকে, ইয়েস নো কোয়েশ্চেন উত্তরটা আমরা একবার শুরু থেকে বলছি। যদি তুমি নো বলো, যেমন ইজ আমেরিকা হ্যাপি ইন হিজ লাইফ, ওই তুমি কি মনে করো সে সুখী ছিল? নো, তার মানে নো, কেন নো, তুমি হচ্ছে লিখবা যে আমেরিকা ইজ নট হ্যাপি ইন হিজ লাইফ। কিন্তু প্রশ্নটা যদি বলে যে এক্সপ্লেইন, এখান থেকে যদি বলে এক্সপ্লেইন 2 or 3 সেন্টেন্সেস, ইন 2 or 3 সেন্টেন্সেস, তখন তুমি আর একটু বাড়ায় লিখলা। বাট যদি এটুকু চাই এটুকু লিখে দিবা। এই যে এখানে দেখো, ডু ইউ থিঙ্ক ওভার স্পেন্ডিং ইজ রিলেটেড টু অনলি শপিং, এটা আমরা অলরেডি বলেছি নো। তারপরে কেন, হ্যাঁ কেন না বললে এটা 2-3 সেন্টেন্সে লিখো, তখন হচ্ছে কি তুমি 2-3 সেন্টেন্সে লিখবা। অ্যান্ড দেন তোমরা একটু মনোযোগ দাও, তোমরা এসএসসি ভালো করেছো, এ প্লাস পাচ্ছ বা এ প্লাস পাবে, এই টার্গেটে পড়াশোনা করছো। আমি জানি না এই ক্লাসটা তোমাদের কতটুকু উপকার হয়েছে, তবে এটা শিওর থাকো আই এডুকেশনের প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করি স্টুডেন্ট ওরিয়েন্টেড, স্টুডেন্টরা যেন ভালো কিছু পায় সেটা আমরা চেষ্টা করি। আমরা এইচএসসি নিয়ে কাজ করছি, আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করছি, আমরা বিগত 4 বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করছি এবং হাজার হাজার স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি। আর কিভাবে পাঠাচ্ছি? মন্ত্র পড়ে না, কোনো মন্ত্র না। দেখো এখানে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, কমার্সের শিক্ষার্থী রয়েছে বা মানবিকের শিক্ষার্থী রয়েছে, যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমাদের টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ। দেখো তোমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন মানতে হবে এবং সেই গাইডলাইন যারা দিবেন অবশ্যই
তার অনেক বেশি অভিজ্ঞ হতে হবে যাতে করে তোমাকে সহজে পথটা দেখাতে পারেন, তাই না? আচ্ছা, সো তোমাদের জন্য আমাদের মানবিকের কোর্স রয়েছে আইসিইউ বেস, আমাদের বাণিজ্যের জন্য রয়েছে, আমাদের সায়েন্সের জন্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমরা হচ্ছে এইটা পড়াই, এই ব্যাচটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এছাড়া রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে এবং জেইউ রয়েছে, এই কোর্সগুলোর মধ্যে তোমরা পাবে। সো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের এই কোর্স ফি একবারে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা হচ্ছে 6,000 টাকা কোর্স ফি, বাট এখন ভর্তি হলে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি। সো তোমরা অনেকেই অলরেডি আমাদের এই পেইড ব্যাচে অ্যাডভান্স ভর্তি হয়ে গিয়েছো এবং তোমরা তোমাদের প্রস্তুতিটাকে শানিত করছো। সো তোমাদের জন্য কমার্সে যারা রয়েছে কি কি পাবা, তোমরা কয়টা এমসিকিউর জন্য পাবা, কয়টা রিটেনের জন্য পাবা, সব কিছু লেখা আছে। এখন ভর্তি হবা কিভাবে? আচ্ছা, ভর্তি হওয়ার জন্য তোমাদের যে নম্বরটা দেওয়া আছে 018101030112, এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। নো টেনশন, দেরি করার দরকার নেই। যদি তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, তোমাদের স্বপ্নের সারথি হিসাবে আমাদেরকে পাবে অলওয়েজ, অল টাইম। সো ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর আমাদের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য যে নম্বরটা দেওয়া আছে সেটাতে কল দিলেই হবে। আসসালামু আলাইকুম।